হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কন্নিচিওয়া। শিক্ষাই নিয়ঙ্গ গাক্য থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো লেসন 16 গ্রামার। আমরা তো এর আগের লেসনে 14-15-তে তে ফর্মের ব্যবহার দেখেছি। এখানেও কিছু তে ফর্মের ব্যবহার আছে এবং অন্যান্য ব্যবহারও রয়েছে। তা মোটামুটি 14, 15, 16 এই তিনটা হচ্ছে তে ফর্মের বিভিন্ন ব্যবহার বিভিন্নভাবে দেখানো হয়েছে। এই তিনটা লেসনে যে কটা তে ফর্ম আছে আপনারা এগুলো নিজের মতো করে নোট করবেন। আমার ভিডিও দেখার পরে আপনারা কি বুঝেছেন সেটা নোট করে বাংলায় নিজের ভাষায় লিখে এবং নিজে নিজে কতগুলো সেন্টেন্স তৈরি করবেন। এছাড়া বুক 2 তো আপনাদের রেঞ্জ রয়েছে। তো আজকে চলে যাচ্ছে লেসন 16 দেখাতে। বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার মতো জাপানি ভাষাতে বিশদ কোনো ব্যবহার নেই। মানে বিশদ বলতে ব্যাপক যে জিনিসগুলো রয়েছে গ্রামারের, বাংলায় যেমন অব্যয়, কারক, সমাস, বিভক্তি, ইংরেজিতে রয়েছে অনেক কিছু। আসলে এগুলো খুঁটিনাটি বিষয় এক একটা তুলে ধরলে অনেক সময় লেগে যাবে। কিন্তু জাপানি ভাষা এত কঠিন করে ভাববার কিছু নেই। শুধুমাত্র 4টা জিনিস আমরা শিখি। সেটা হচ্ছে প্রথমে শিখছি লেসন 1-এর নাউনের ব্যবহার, তারপরে লেসন 4-এ এসে ভার্বের ব্যবহার, লেসন 8-এ এসে অ্যাডজেক্টিভের ব্যবহার, আর লেসন 14-এ এসে ভার্বের আরও কিছু ব্যাপক ব্যবহার। তাহলে আমরা কি পাচ্ছি? 1 হচ্ছে ভার্ব, 2 হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 হচ্ছে নাউন। আর অ্যাডজেক্টিভ যেহেতু 2 প্রকার, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, তাহলে 4 প্রকারের জিনিস আমরা পাচ্ছি। এই 4 প্রকারের জিনিসকে বিভিন্নভাবে ইউজ করেই আমাদের জাপানি ভাষার কথা বলা। তা আমরা এর আগের লেসনগুলোতে প্রথম দিকে শিখেছি আমি ভাত খাই, আমি এটা করি, আমি ওটা করি বা করি না, করব না ইত্যাদি। এরপর 14 নম্বর লেসনে শিখলাম যে আমি করছি। হ্যাঁ, আমি তে ফর্ম দিয়ে শিখলাম আমি করছি বা করুন প্লিজ। হ্যাঁ, এরপরে কোনো চলমান অবস্থা যে আমি বিবাহিতা, আমি অমুককে চিনি, আমি অমুক জায়গায় বসবাস করি। সিম্পল একটা সেন্টেন্স শিখেছি। আজকে আমরা শিখব অনেকগুলো সেন্টেন্স কীভাবে একসঙ্গে কথা বলা যায়। আর এজন্য অবশ্যই আমরা 4টা জিনিসের ব্যবহার দেখাবো: ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। যেহেতু অ্যাডজেক্টিভ 2টা, তাহলে ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, ভার্ব, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, নাউন। এই 4টা জিনিসকে ব্যবহার করে কিভাবে আমরা 2টা বা 3টা সেন্টেন্স বা তার চেয়েও বেশি সেন্টেন্স মিলিয়ে সংযুক্ত করে কথা বলতে শিখব। তো প্রথম রুলটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 2 বা ততোধিক বাক্যকে সংযুক্ত করার নিয়ম। এবং সেখানে আমি বলেছি প্রথমে আমরা ভার্ব নিয়ে আলাপ করব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে না অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তো ভার্ব নিয়ে যখন আমরা 2 বা ততোধিক, একটা সেন্টেন্স তো আমরা জানি আমি করি, আমি করি না, আমি করছি না ইত্যাদি। কিন্তু যখন আমি 2-3টা সেন্টেন্সকে একত্রিত করব, তার চেয়েও বেশি 2 এবং তার বেশি, 2টা, 3টা, 4টা, 5টা, তখন কীভাবে তখন আমাকে ভার্বের তে ফর্ম ব্যবহার করতে হবে, যেটা আমরা 14 নম্বর লেসনে গঠন প্রণালী শিখে আসছি। ভার্বের তে ফর্ম, এখানে আমি ভার্ব 1 লিখেছি, ভার্ব 1 তে ফর্ম প্লাস ভার্ব 2 তে ফর্ম প্লাস ভার্ব 3। আপাতত আমি 3টা সেন্টেন্স মিলিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে একটা ভার্ব নিয়েছি, সেটা তে ফর্ম, তারপরে ভার্ব 2 এর তে ফর্ম, তারপরে ভার্ব 3। ভার্ব 3 তে ফর্ম লিখিনি, কারণ মনে করেন এই সেন্টেন্সে এটাই শেষ বাক্য। যখন সেন্টেন্সের শেষ বাক্যটা এখানে যে টেন্সে থাকবে, যে এই ভার্বটা যে টেন্সে থাকবে পুরা বাক্যটাই সেই টেন্সে চলে যাবে। যদি এখানে পাস্ট টেন্স থাকে, মাসটা থাকে, তাহলে পুরা কাজগুলো, 3টা কাজ বা 4টা কাজ যাক, সবগুলো আমরা অতীতে করেছি। আর যদি ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে সেটা আমরা পুরা সেন্টেন্সটাই ভাববো যেটা প্রেজেন্ট অথবা ফিউচার। তাহলে আমরা এখানে প্রথম, যদি শেষ ভার্বটা মাসটাও থাকতে পারে, মাসও থাকতে পারে, সেটা দিয়ে আমরা শুধু বুঝবো যে এই সেন্টেন্সটা কখন ঘটেছে। কিন্তু যখন এখানে আমরা 2-3টা সেন্টেন্সকে সংযুক্ত করব, তো আগের ভার্বগুলা সব তে ফর্মে আসবে। ঠিক আছে, এক্সাম্পলে যদি আমি বলি যে আমি সকালে ঘুম থেকে উঠেছি, সকালবেলা গোসল করেছি, নাস্তা করেছি, তারপরে স্কুলে এসেছি, 4টা সেন্টেন্স হলো। আচ্ছা, আমি 3টা ধরি, সকালে ঘুম থেকে উঠেছি, নাস্তা করেছি, স্কুলে এসেছি, 3টা সেন্টেন্স। আসা ওকিমাশতা, আসা গোহানো তাবে মাস্তা, গাক্কোয় খিমাস্তা, 3টা সেন্টেন্স হলো। কিন্তু এভাবে কেমন লাগে শুনতে? সকালে ঘুম থেকে উঠেছি, নাস্তা করেছি, স্কুলে এসেছি, এভাবে আমরা বলি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলে এসেছি। সেটাই হচ্ছে গিয়ে তে ফর্ম।
তাহলে আমরা এখানে ভার্ব 1 নিয়েছি। আসা ওকিতে, এটা ভার্ব 1। আসা ওকিতে মানে ওকিমাশিতা, সকালে ঘুম থেকে উঠেছি সেটাই ওকিতে। আসা ওকিতে আসা গোহানো তাবেতে, নাস্তা খেয়ে, গাক্কোয়ে খিমাশিতা, স্কুলে এসেছে, এটা আমার ভার্ব 3, এটা ভার্ব 2। তাহলে আসা ওকিতে আসা গোহানো তাবেতে গাক্কোয়ে খিমাশিতা, সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা খেয়ে স্কুলে এসেছি। যেহেতু ভার্ব 3টা পাস্ট টেন্সে রয়েছে, মাশতাতে রয়েছে, তাহলে পুরো সেন্টেন্সটাই মানে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলে এসেছি, এটা পাস্ট টেন্স, মানে করে ফেলেছি, কাজগুলো সব করে ফেলেছি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আসা ওকিতে, সকালে ঘুম থেকে উঠে, শাওয়া ও আবিতে, গোসল করে, গাক্কোয়ে খাইসা লিখেছি, খাইসায় ইকিমাস, অফিসে যাব বা কোম্পানিতে যাব। এখানে দেখেন আমি ইকিমাস লিখেছি, তার মানে এটা ফিউচার টেন্সে রয়েছে। এটা ভার্ব 3, এটা ভার্ব 2, এটা ভার্ব 1। ঘুম থেকে উঠে গোসল করে অফিসে যাব, অথবা আমরা এটাকে এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবেও নিতে পারি যে যাই। আমি ঘুম থেকে উঠে নাস্তা গোসল করে অফিসে যাই। যেহেতু আমাদের মাস্ট ফর্মে আমরা ফিউচারও ভাবতে পারি, প্রেজেন্টও ভাবতে পারি, এটা ফিউচারও হতে পারে, প্রেজেন্টও হতে পারে। এখন ফিউচার আমি কখন ভাববো? যদি এখানে আস্তা লেখা থাকতো তখন এটাকে আমি ফিউচার নিতে পারতাম, কিন্তু এটাকে যেহেতু আস্তা নাই, টাইমিংটা দেওয়া নাই, এটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে নিতে পারি যে আমি রোজ এরকম করে থাকি, ঘুম থেকে উঠে গোসল করে অফিসে যাই। তাহলে আমরা কি বুঝলাম যে একাধিক কাজ, 2টা বা তার অধিক, 2টা 3টা 4টা 5টা 10টা, যে কোনো কাজ, এতগুলো কাজ যখন আমি করব, একটার পর একটা আমি সাজাবো যে করে ফেলেছি বা করব, তখন সবগুলো ভার্বকে তে ফর্মে নিব। লাস্টের ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কাজগুলো করে ফেলেছি, আর যদি সেটা মাস্ট ফর্মে থাকে তাহলে কাজগুলো করব বা করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে বোঝায়। এরপর আমি যাচ্ছি অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভের বেলায় যখন অ্যাডজেক্টিভ অন্য একটা সেন্টেন্সকে নিবে, একটা হোক, 2টা হোক, 3টা হোক, যা হোক, পরবর্তীতে কি আছে ডাজ নট ম্যাটার। আমরা এখানে দুটো সেন্টেন্স দেখাচ্ছি যে যখন অ্যাডজেক্টিভ অন্য কোনো সেন্টেন্সকে সংযুক্ত করবে, তখন অ্যাডজেক্টিভের ইটা বাদ যাবে। ইটা বাদ দিয়ে কুতে যুক্ত হবে। আবারও বলছি, অ্যাডজেক্টিভ যখন 2 বা ততোধিক বাক্যকে যুক্ত করবে, আমরা এখন সিম্পলি 2টা সেন্টেন্স গঠন করি, 2টা সেন্টেন্সকে জয়েন করি। যখন অ্যাডজেক্টিভ আরেকটা সেন্টেন্সকে জয়েন করবে, মনে করেন এখানে আরেকটা সেন্টেন্স থাকবে, তখন প্রথম অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে কুতে হয়ে যাবে। আপনারা জানেন অ্যাডজেক্টিভের ইটা সবসময় ফাংশন করে, কাজ করে। তাহলে আমরা এক্সাম্পল যদি দেখি, ও কি মানে বড়, সেটা যখন আরেকটা সেন্টেন্সকে জয়েন করবে তখন ইটা বাদ দিয়ে কুতে হয়ে যাবে, ও কি কুতে। আরেকটা এক্সাম্পল, মানে ভালো, ইটা যখন অন্য কিছুতে চলে যায় তখন সে ইই ব্যবহৃত হয়, ইটা ব্যবহৃত হয় না। তখন সব সময় ইটা বাদ দিয়ে কুতে, তখন সে ইটা বাদ দিয়ে কুতে যুক্ত হবে। আর অন্যগুলো সব বাদ দিয়ে কুতে হবে। এখানে ইটা সবসময় ইই হয় বলে এটা এক্সাম্পল হিসেবে দেখালাম, কিন্তু সব অ্যাডজেক্টিভগুলো কি করবে, ইটা বাদ দিয়ে কুতে যুক্ত হবে। এক্সাম্পল হিসাবে, মিরা-সান ওয়া ওয়াকা কুতে গেঙ্কি দেস। ওয়াকাই কি ছিল? ওয়াকাই হচ্ছে ইয়াং, যুবক, বা সে খুব তারুণ্য আছে তার মধ্যে। মিরা-সান ওয়াকাই দেস গেঙ্কি দেস, সেন্টেন্সটা এরকম, মিরা-সান ইয়াং এবং সুস্থ বা প্রাণচঞ্চল। এখন এটাকে যখন আমি বলবো মিরা-সান ইয়াং এবং সুস্থ, তখন আমি এই ইটাকে বাদ দিয়ে কুতে যুক্ত করব, মিরা-সান ওয়াকা কুতে গেঙ্কি দেস। আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, কোনো হেওয়া, এই রুমটা হচ্ছে গিয়ে ওকি কুতে, ওকি এখানে দেখালাম, ওকি কুতে আকারুই দেস, এই রুমটা বড় এবং কি আলোকিত। এখানে ও কি ছিল, ইটা বাদ দিয়ে কুতে যুক্ত হয়েছে।
হ্যাঁ, এইভাবে ইয়ারজেক্টিভ যখন আরেকটা সেন্টেন্সকে সংযুক্ত করবে তখন প্রথম ইয়ারজেক্টিভগুলো আমার প্রথম দিকেরগুলো সব কুতে হয়ে যাবে। এখন যদি এখানে আমি, যেহেতু এখানে নার্জেক্টিভ আছে, এটা নিয়ে কিছু বলছি না, আমি এটা পরে বলবো। এখানে যদি আমি কোনো হেওয়া আঁকা কুতে আকারুই লিখেছি, আকারুইটাও ইয়ারজেক্টিভ, এটার পরে যদি আমি অন্য কিছু লিখি, এখানে যদি আমি আরেকটা সেন্টেন্স জয়েন করি তখন এটাও কুতে হয়ে যাবে। এরপরে আমি আরেকটা সেন্টেন্স জয়েন করতে পারবো, তখন সেইটা আবার সিম্পল থাকবে। যেমন এখানে নর্মালি ভার্বগুলো ব্যবহার হয়েছে, লাস্টেরগুলো সবসময় নর্মাল ওয়েতে যাবে, কিন্তু যখন আগেরগুলো জয়েন্ট হবে এবং এবং হিসাবে এটা এবং এটা এবং এটার উপরন্তু হবে, তখন সব ইয়ারজেক্টিভগুলো কুতে হয়ে যাবে, ভার্বের তে ফ্রম হবে। 1 নম্বর রুলটার পরবর্তী যে অংশটুকু হচ্ছে সেটা হচ্ছে নায়ারজেক্টিভ। আমরা ইয়ারজেক্টিভ দেখলাম এবং নায়ারজেক্টিভ কীভাবে আরেকটা সেন্টেন্স গঠন করার সঙ্গে সংযুক্ত হয় সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে নায়ারজেক্টিভ যখন আরেকটা সেন্টেন্সকে সংযুক্ত করবে তখন প্রথম নায়ারজেক্টিভটা না বাদ যাবে, সবসময় বাদ যায় যদি কোনো নাউন না থাকে পরবর্তীতে। তাহলে নায়ারজেক্টিভ না কেটে দে যুক্ত করে আরেকটা সেন্টেন্স সংযুক্ত করব, যেটা এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি। ঠিক আছে, তাহলে নায়ারজেক্টিভ আমরা এক্সাম্পলে চলে যাচ্ছে। মিরাসান ওয়া হানসাম দে শিনসেটসু দেস। মিরাসান হ্যান্ডসাম এবং দয়ালু। আসলে এটা যদি আপনাদেরকে আরেকটু সহজ করে এবং কম্পেয়ার করে বোঝাই তাহলে লেসন 8-এ যেতে পারি আমরা। লেসন 8-এ আমরা পড়েছিলাম এই সেন্টেন্সটাই, মিরাসান ওয়া হানসাম দেস শোষতে শিনসেটসু দেস। হ্যাঁ, এখানে আমরা দেটা ব্যবহার করেছি, তখন ব্যবহার করেছিলাম হ্যান্ডসাম দেস শোষতে শিনসেটসু দেস। মিরাসান হ্যান্ডসাম এবং দয়ালু, এই দেশ শোষতেটা আমরা এখন ছোট্ট করে কনজিউম করে দে বানিয়ে ফেলবো। এবং না ইয়ারজেক্টিভে আমরা একটু আগে যে কুতের ব্যবহারটা দেখেছি সেটাও কিন্তু ওই লেসন 8-এ দেশ শোষতের মতো। হ্যাঁ, কুতে ব্যবহার না করে, যেমন একটু আগে বললাম কোনো হেয়াওয়া ও কি কুতে আকারুই দেশ, ওটা বলতে পারি কোনো হেয়াওয়া ও কি দেশ শোষতে আকারুই দেশ। এই রুমটা বড় এবং আলোকিত, সেটা দেশ শোষতে ব্যবহার করলেও ঠিক আছে, কুতে ব্যবহার করেও ঠিক আছে। দুটোর ব্যবহার দুই রকম, একটা হচ্ছে সংক্ষিপ্ত করে বলা, একটা বড় করে বলে এবং আরো পোলাইটলি বলা। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, নারা ওয়া শিজুকা দে খিরে দেশ। নারা হচ্ছে গিয়ে শান্ত, মানে পরিবেশটা খুব শান্ত। শিজুকা মানে পরিবেশের ক্ষেত্রেই বেশি বোঝানো হয়। নারা ওয়া শান্ত জায়গা এবং খিরে দেশ সুন্দর। হ্যাঁ, এখন আপনারা দেখেন এগুলো এখানে নায়ারজেক্টিভ ব্যবহার করেছি, এখানে নায়ারজেক্টিভ ব্যবহার করেছি, তখন দে হয়েছে। আর একটু আগে আমরা যখন ইয়ারজেক্টিভ ব্যবহার করেছি তখন ই কেটে কুতে ব্যবহার করেছি। অর্থ কি দাঁড়াচ্ছে? সবই অর্থ একই, যে এখানে এবং হিসাবে আরেকটা সেন্টেন্সকে আমি জয়েন করেছি, যেহেতু ভার্বের বেলায় ছিল এটা করে ওটা করেছি বা করব, আর এখানে তো কড়াকড়ির কিছু না। এখানে হচ্ছে এই জায়গাটা সুন্দর, আবার এই জায়গাটা শান্ত এবং সুন্দর। মিরাসান হ্যান্ডসাম এবং দয়ালু, যেহেতু অ্যাডজেক্টিভের ব্যাপার। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এইখানে অ্যাডজেক্টিভটা কি হবে। হ্যাঁ, আমি একটু আগে যেমন ইয়ারজেক্টিভের বেলায় বলেছি, যদি আমি আরও কিছু এখানে যোগ করতে চাই এটাও আমি দে করে ফেলবো, এটাও দে করব, তারপর লাস্টেরটা নর্মাল রাখবো, লাস্টেরটা দেশ। ভার্ব যেমন লাস্টে আমরা মাস রেখেছি বা মাসটা রেখেছি সিম্পলি, এখানেও যখন আমি শেষেরটা সবসময় দেশ দিয়েই শেষ করব। তার আগে যদি ইয়ারজেক্টিভ থাকে কুতে হবে, তার আগে যদি না অ্যাডজেক্টিভ থাকে তার সঙ্গে দে যুক্ত হবে। এরপর আমরা নাউনে চলে যাচ্ছি। নাউন আর না অ্যাডজেক্টিভ, আমি বলেছি নাউন এবং না অ্যাডজেক্টিভের ব্যবহার পুরা জাপানি ভাষায় প্রায় 95% একই রকম। তো নাউনও কি করবে, নাউনে তো না নেই, নাউন জাস্ট দে হয়ে যাবে এরকম। নাউনের সঙ্গে দে ব্যবহার করে তখন আমি আরেকটা সেন্টেন্স গঠন করব এবং এটার অর্থ এবং দাঁড়াবে। কারিনা-সান ওয়া ইন্দোনেশিয়া জিন দে। কারিনা-সান ইন্দোনেশিয়ান এবং ফুজি দাইগাকু নো গাকুসে দেশু। ফুজি ইউনিভার্সিটির ছাত্র। ইন্দোনেশিয়া জিন একটা নাউন, তার সঙ্গে দে যুক্ত করে এবং বানিয়ে ফেললাম। ফুজি দাইগাকু নো গাকুসে, এটাও একটা, পুরাটাই একটা নাউন। ফুজি ইউনিভার্সিটির ছাত্র সে, এটা একটা নাউন। এটার সঙ্গে এটা জয়েন করেছি তাই দে ব্যবহার করেছি। এটাও আমরা লেসন 8-এর মতো দেশ শোষতে ব্যবহার করতে পারতাম, এই দের পরিবর্তে দেশ শোষত ব্যবহার করতে পারতাম। মিরাসান ওয়া ইন্দোনেশিয়া জিন দেশ শোষতে ফুজি দাইগাকু নো গাকুসে দেশু। কারিনা-সান ইন্দোনেশিয়া জিন এবং
ফুজি ইউনিভার্সিটির ছাত্র। এটার মানেও এবং এটার মানেও এবং, দুই রকমের ব্যবহার। এখন এখানে আমি একজন মানুষ নিয়ে কথা বলেছি, আমি এখানে দুজন মানুষ নিয়েও কথা বলবো এবং নিয়ম একই থাকবে। কারিনা সানওয়া গকসেদে মারিয়া সানওয়া শুফুদেস। কারিনা সান স্টুডেন্ট এবং মারিয়া সান একজন গৃহিণী। শুফু মানে গৃহিণী। তো এখানেও দেখেন, এখানেও আমি দেশ ষষ্ঠে ব্যবহার করতে পারতাম লেসন 8-এর মতো। আমি কম্পেয়ার করে শিখাচ্ছি যাতে আপনারা ব্যবহারগুলো আইডেন্টিফাই করতে পারেন যে এটার ব্যবহার একই, অর্থ একই থাকছে, শুধু ব্যবহার আলাদা। আমরা অনেক রকম করে কথা বলি। দেশ ষষ্ঠে লেসন 8-এ পড়েছি। এখন বললাম না অ্যাডজেক্টিভ সঙ্গে দে ব্যবহার করে, নাউনের সঙ্গে দে ব্যবহার করে আরেকটা সেন্টেন্স সংযুক্ত করা যাবে। লেসন 16-এর 2 নাম্বার রুলটাতে চলে আসছি। আমরা এই একটু আগে 1 নাম্বার রুলে শিখেছি 2 বা ততোধিক সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য নিয়ম যেটা 2টা বা তার চেয়ে বেশি। কিন্তু আমরা এখানে শিখবো শুধুমাত্র 2টা সেন্টেন্সের ব্যবহার। হ্যাঁ, আমরা এটা যদি ইংরেজির সঙ্গে তুলনা করি, বাংলার সঙ্গে তুলনা করি, তাহলে ডক্টর আসার পরে রোগী মারা গেল, ওই উদাহরণটা আমরা এখানে দিতে পারি যে ডাক্তার আসার পরে রোগী মারা গেল। তার মানে প্রথম কাজটা হওয়ার পরে দ্বিতীয় কাজটা হওয়া, প্রথম ভার্বটা সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় ভার্বটা হওয়া। তো এই ক্ষেত্রেও আমরা ভার্বের তে ফর্ম ব্যবহার করব। হ্যাঁ, এখানেও আমরা ভার্বের তে ফর্মের আরেকটা ব্যবহার দেখছি। যে কাজটা আমরা প্রথমে করব সেই কাজটা ভার্বের তে ফর্ম হবে, তারপরে কারা হবে, তারপরে ভার্ব টু। দ্বিতীয় কাজটা হচ্ছে গিয়ে ভার্ব টু, যেটা সিম্পল ফর্মে থাকবে। মাস হতে পারে, মাসটাও হতে পারে। মাসটা হলে পাস্ট, মাস হলে প্রেজেন্ট অথবা ফিউচার। আর যে কাজটা তে ফর্মে থাকবে সেটা প্রথমেই হয়ে যাবে। আর এখানে কারা পরে হিসাবে ব্যবহৃত হবে, কারাটা পরে হিসাবে ব্যবহৃত হবে। হ্যাঁ, যে এই কাজটা করার পরে এই কাজটা করি বা করব বা করেছি। প্রথম কাজটি হওয়ার পরে দ্বিতীয় কাজটি করা বোঝায়। আমি একটু বোঝার জন্য, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে ডাক্তার আসার পরে এটা তে ফর্মে হবে। আর রোগী মারা গেল এটা মাস বা মাসটাতে হবে। যদি মাসটা থাকে তাহলে মরে গেল, আর যদি মাস থাকে তাহলে মরবে। তা আমরা তো আসলে রোগী মারা যাবে এটা বলি না। অন্য কোনো ভার্ব যদি হয় তাহলে মাস ফর্মে থাকলে সেটা হবে বা হয়, মাসটা ফর্মে থাকলে হয়ে গিয়েছে বোঝায়। আর এই কাজটা সবসময় তে ফর্মে হবে। মাঝখানে যে পরে এটা হচ্ছে গিয়ে কারা হিসেবে। আমরা কারার ব্যবহার অনেক পড়েছি, সেজন্য হিসেবে পড়েছি, থেকে হিসেবে পড়েছি, কারা মাদের পড়েছি, আবার সেজন্য হিসেবে পড়েছি। আজকে পড়ব পরে হিসাবে। ঠিক আছে, এক একটার এক এক রকম ব্যবহার, একটার সঙ্গে একটা মেলানো যাবে না। এক্সাম্পলে চলে যাচ্ছি। গোহানো থাবেতে কারা, গোহানো থাবেতে কারা, খাওয়ার পরে। খাওয়ার পরে গাক্কই কি মাস, স্কুলে যাব। এরকম যত প্রকারের কাজ আছে, এটা করার পরে ওটা করব, তখন আমরা কারা ব্যবহার করব। আপনারা এখানে তে ফর্মও ব্যবহার করতে পারেন। তাবেতে, গোহানো তাবেতে গাক্কই কি মাস, কারার প্রয়োজন নাই। কখনো কারার প্রয়োজন নাই, তারপরেও বোঝায় ওটার মানে পরে। আর এটা নির্দিষ্ট করে বলে দেওয়া যে খাওয়ার পরে স্কুলে যাব। হ্যাঁ, এটা সুন্দর করে বলে দেওয়া। যখন আসলে তে ফর্মটা ব্যবহার করা হয় বেশি সেন্টেন্স একসঙ্গে সংযুক্ত করার সময়, তবে এটাও দুটো সেন্টেন্সের বেলায়ও তে ফর্ম ব্যবহার করা যাবে। 3 নাম্বার রুলে চলে যাচ্ছি। N1 ওয়া N2 গা অ্যাডজেক্টিভ দিস। তে ফর্মের ব্যবহার মোটামুটি শেষ হয়ে গেল। আমরা এখন আবার অ্যাডজেক্টিভে চলে আসছে। N1 ওয়া N2 গা অ্যাডজেক্টিভ দিস। আমরা একটা নাউন নিয়ে বলেছিলাম, মিরা সানোয়া হ্যান্ডসাম দিস, তারপরে ফুজি সানোয়া তাকাই দিস। একটা নাউন ব্যবহার করেছে, না 2টা নাউন দেখা যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে নাউন ওয়ান, এটার সঙ্গে যেহেতু ওয়া আছে, এটা আমার সাবজেক্ট। এই সাবজেক্টের কোনো একটা বিষয় নিয়ে, এই সাবজেক্টের কোনো একটা অংশ নিয়ে, কোনো বিষয় নিয়ে, কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, বা তার যদি মানুষ হয় তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, যদি তার কোনো জায়গা হয়, কোনো সেই জায়গার কোনোটা বিষয়বস্তু নিয়ে সেইটার গুণাবলী, দোষ গুণ এখানে বলবো। ঠিক আছে, তাহলে আমি একটু বাংলায় লিখে দিই। আমরা কিভাবে বলি? কুমিল্লার রসমালাই বিখ্যাত। কুমিল্লাও একটা নাউন, রসমালাও একটা নাউন, বিখ্যাত একটা অ্যাডজেক্টিভ। বাংলায় এভাবে বলে থাকি, কুমিল্লার রসমালাই বিখ্যাত। এই সেন্টেন্সটাকেই যদি আমি জাপানি ভাষায় প্রকাশ করি তাহলে কি হবে? কুমিল্লা ওয়া, এটা হচ্ছে আমার N1, রসমালাই গা
বিখ্যাত দেশ, এভাবে বলবো। হ্যাঁ, আমরা পার্টিকেল দিব। এখানে দেখেন আমরা শুধুমাত্র র ব্যবহার করেছি, কুমিল্লার এর ব্যবহার করেছি, কিন্তু জাপানি ভাষায় এই ধরনের সেন্টেন্সে সাবজেক্টের সঙ্গে ওয়া হবে। কুমিল্লার রসমালাই বিখ্যাত, আমার চুল কালো, হ্যাঁ, অমুকের গায়ের রং ফর্সা, অমুকে লম্বা। এই যে মানুষের বিভিন্ন জিনিস, জায়গার বিভিন্ন জিনিস নিয়ে কথা বলে, তখন একজন মানুষ বা একটা বস্তু বা ব্যক্তি না, সেই মানুষ বা বস্তু বা ব্যক্তির একটা আলাদা অংশ নিয়ে যখন আমি কথা বলবো, তখন এই গঠন প্রণালীতে যাব। এক্সাম্পল হিসাবে ওসাকা ওয়া, ওসাকা হচ্ছে গিয়ে তাবেমোনো গা খাবার ওইশি দেশ, টেস্টি, মানে ওসাকার খাবার টেস্টি। সোজা কথা, ওসাকার খাবার টেস্টি, কিন্তু ওরা কি বলবে, ওসাকা হচ্ছে গিয়ে খাবার দাবার টেস্টি। আরেকটা এক্সাম্পল, মারিয়া সান ওয়া খামিগা নাগাই দেশ। মারিয়া সানের হচ্ছে গিয়ে খামি মানে চুল, নাগাই দেশ চুল লম্বা। তাহলে আমরা কিন্তু কি বলছি, একটা জায়গার একটা বস্তু নিয়ে কথা বলছি, মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গ, একটা অংশ নিয়ে কথা বলছি। এরকম যে কোনো ব্যক্তি, বস্তু, জায়গার একটা অংশ নিয়ে যখন কথা বলবো, তখন এভাবে বলবার। আগে লেসন 8-এ নির্দিষ্ট একটা জিনিস নিয়ে একটা অ্যাডজেক্টিভের ব্যবহার দেখেছিলাম। লেসন 15-এ আমি 2 প্রকারের ভার্ব ছক কেটে দেখিয়েছিলাম। 2 রকমের ভার্ব, একটা ছিল আপ ভার্ব, একটা ডাউন ভার্ব, সেটা আমার বানানো। এটা বোঝানোর জন্য যে এই ভার্বগুলো যখন আমি কোথাও ঢুকবো, যখন উঠবো, তখন আপ ভার্ব হিসেবে বলেছি, এবং সেই যেখানে ঢুকবো, যেখানে উঠবো, তো সেই স্থানটার সাথে বা সেই জায়গাটার সাথে নি পার্টিকেল হবে। হাইডিমাস, তারপরে নরিমাস, হ্যাঁ, নবরিমাস, এইসব ভার্বের পূর্বে যে জায়গার সাথে আমি কাজটা করব, সেই জায়গার সাথে নি পার্টিকেল হবে। এগুলোকে আমি আপ ভার্ব বলেছিলাম, এবং পাশাপাশি এগুলোর অপোজিট ভার্ব, যেমন বের হওয়া, নামা, বাস থেকে নামা, বা বেয়ে কোনো কিছু নামা, তখন সেই জায়গা থেকে, যে জায়গা থেকে নামবে বা যেখান থেকে সে বেরোবে, তার সঙ্গে ও পার্টিকেল হবে। আমি বলে দিয়েছিলাম ওই জিনিসটাই এখানে আরেকটা, ওটা কিন্তু তখন বইয়ে ছিল না, আমি এক্সট্রা বলে দিয়েছিলাম ও পার্টিকুলার ব্যবহারটা। ওটা এখানে একটু অন্যভাবে দেখানো হচ্ছে, ওটা ঠিক থাকবে। এখানে আরেকটা অন্য সংজ্ঞা দেওয়া হচ্ছে। অন্য সংজ্ঞা বলতে এখানে আমি বলে দিয়েছি লেসন 15 4 নাম্বারটা, আমি এটা ডাউন ভার্বটা আমি বলে দিচ্ছি। আমার ভিডিওটা দেখে নেবেন, যারা দেখেননি দেখে নেবেন, যে 15 নাম্বারের 4 নাম্বার রুলে আমি আপ ভার্ব ডাউন ভার্ব নিয়ে আলাপ করেছি। যেটা সংজ্ঞাগুলো আমার, নামগুলো আমার দেওয়া, আপ ভার্ব ডাউন ভার্ব নামগুলো আমার দেওয়া, সুতরাং এগুলো অন্য কোথাও এগুলো নিয়ে আলাপ করে আমার মনে হয় যে বিভ্রান্ত করবেন না কাউকে, কারণটা আমি বোঝানোর জন্য এভাবে বুঝিয়ে থাকি। কিন্তু সেই ভার্বগুলো ছিল দেমাস, ওরিমাস, ক্ষুদারিমাস। যে দেমাসের অপোজিট ভার্ব কি, হাইরিমাস। হাইরিমাস মানে ঢোকা, দেমাস মানে বের হওয়া। ওরিমাস হচ্ছে নামা, বাস থেকে, ট্রেন থেকে নামা, যানবাহন থেকে নামা। এর অপোজিট ভার্ব হচ্ছে নরিমাস, চড়া, বাসে বা ট্রেনে চড়া। আর ক্ষুদারিমাস মানে হচ্ছে আপনার নবরিমাস, সিঁড়ি বেয়ে ওঠা বা পাহাড় বেয়ে ওঠা, তার অপোজিট হচ্ছে ক্ষুদারিমাস, বেয়ে নামা। তখন আমি বলেছিলাম ওগুলোকে আপ ভার্ব, এগুলোকে ডাউন ভার্ব। এগুলোর পূর্বে যে জায়গার সাথে এই কাজটা সংগঠিত হবে, তার সঙ্গে ও পার্টিকেল হবে। এখানেও তাই থাকবে, কিন্তু এখানে বইয়ে বলেছে স্টার্টিং পয়েন্ট, মানে ওই আপ ভার্ব ডাউন ভার্ব আলাদা করে ওনারা বোঝায়নি। ওনারা বলতেছে যে স্টার্টিং পয়েন্ট মানে আমি 6টার সময় বাসা থেকে বেরোবো, এটা একটা স্টার্টিং। তখন যে বের হব, এই ভার্বটার পূর্বে যেখান থেকে বের হব, তার সঙ্গে ও পার্টিকেল হবে। হ্যাঁ, আমি যেটা লেসন 15-তে বলেছি ওটাই যদি মাথায় রাখেন, দ্যাট ইজ এনাফ। কিন্তু অনেকের কনফিউশন হতে পারে, আমি তো ঢুকি নাই, ঢুকি না, তাহলে বেরোবো কেমনে? অবশ্যই আপনি বাসায় ঢুকেছেন, সকালে বেরোবেন, রাত্রে তো ঘরে ঢুকেছেন। তো ওইটাই যদি মনে থাকে, দ্যাট ইজ এনাফ। তারপর আমি বইয়ের মতো করে বলে দিচ্ছি যে যেখান থেকে স্টার্টিং হবে, আমি বেরোবো যেখান থেকে, বা যেখান থেকে আমি নামবো, যেখান থেকে আমি বেয়ে নামবো, তার পূর্বে যে জায়গার সাথে এই কাজগুলো হবে, সেই স্থানটা বা সেই পয়েন্টটা বা সেই পজিশনটার সঙ্গে ও পার্টিকেল হবে। যেমন শিচি জিনি উচিও দেমাস, 7টার সময় বাসা থেকে বেরোবো, অফিসের উদ্দেশ্যে হতে পারে, কোথাও বেড়ানোর উদ্দেশ্যে হতে পারে। শিচি জিনি উচিও দেমাস, কেন স্টার্টিং পয়েন্ট বলছে যে 7টার সময় সে বেরোবে, তো সকালবেলা বেরোবে, এটাই তার জন্য স্টার্টিং। কিন্তু আগের দিন যে ঢুকেছি ওটা আমি ভুলে গিয়েছি, ঠিক আছে, কিন্তু ওটাই হচ্ছে কথা যে আমি আগের দিন ঢুকেছি, পরের দিন বেরোচ্ছি, ওটাই আপ অ্যান্ড ডাউন। তারপরে উমেদাদে বাস ও ওরিমাস, উমেদাতে বাস থেকে নামবো, আমি তো আগে বাসে উঠেছি, তারপরেই তো নামবো, তাই না?
সুতরাং আমি এই জন্য আপভার্ব ডাউন ভার্ব বলেছি। যখন এখানে আপভার্ব হবে তখন নি হবে, যখন ডাউন হচ্ছে তখন ও পার্টিকেল হবে। এবং আপনারা খেয়াল রাখবেন যে যদি এখানে উচি না থাকতো তাহলে ও এর কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, যদি এখানে বাস না থাকতো তাহলে ও এর কোনো প্রয়োজন ছিল না। যদি সেন্টেন্সটা এমন হতে পারতো সিচি জিনি দেমাস, এরকমও হতে পারতো যে 7টায় বেরোবো, তখন এগুলোর কোনোটারই প্রয়োজন নাই। কিন্তু যেহেতু আমি বলে দিচ্ছি যে দেমাসের পূর্বে ও পার্টিকেল হবে, অনেকেই এখানে ও পার্টিকেল লিখে দিবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে ওটা কোথায় হবে, যেখান থেকে বেরোবো সেই স্থানটা যদি উল্লেখ থাকে তার সঙ্গে ও পার্টিকেল হবে। যেখান থেকে নামবো সেটা যদি উল্লেখ থাকে তাহলে ও পার্টিকেল হবে। অনেকেই দেখা যাবে ওমেদা ও ওরিমাস লিখে রাখবেন। এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো পার্টিকেল নিয়ে ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি কনফিউজিং। আমি বারবার বলছি যদি বাস না থাকে আপনার ওর দরকার নেই, বাস আছে বলে ও লিখবো, উচি আছে বলেই ও লিখবো, এগুলো না থাকলে এগুলো দরকার নেই। আমি এভাবে বলতে পারতাম ওমেদাতে ওরিমাস, ওমেদাতে নামবো। এই কথাটা এমন হতে পারতো যে আমি অমুক স্টেশনে বাসে উঠবো, অমুক স্টেশনে গিয়ে নামবো, তখন আমি বাসের কথাটা উল্লেখ করি নাই। বাসের কথা উল্লেখ না করলে ও পার্টিকেলের কোনো প্রয়োজন নাই। ওকে, নেক্সটে যাচ্ছি। খুব ইজি একটা জিনিস, একটা শব্দ শেখাচ্ছি, সেটা হচ্ছে দোয়াত্তে। দোয়াত্তে মানে কিভাবে। হ্যাঁ, যে কোনো কাজ কিভাবে করতে হয় এটা প্রশ্ন করার জন্য এটা ব্যবহার করা হবে। এটা একটা হাউ, ইংরেজিতে যেটাকে হাউ, ঠিক আছে, দোয়াত্তে। এটা 3টা ব্যবহার আমি ব্যাখ্যা করছি কারণ এগুলো আপনারা শিখে আসছেন। দায়েগাকু মাদে নান্দে কিমাস্কা, ইউনিভার্সিটি পর্যন্ত কিসের দ্বারা বা কি দিয়ে যাবে, কি দিয়ে বা কিসের দ্বারা যাবে। আবার আমি বলেছিলাম নানি দেও হয়, কারণ নান্দে মানে অনেক সময় কেন হয়। নান্দে মানে জাপানে অনেক সময় কেন বোঝায়, কেন যাবে। শোনা অনেকে শুনে ভুল বুঝতে পারে, তাই নানি দেও ব্যবহার করা যায়, সেটার অর্থ কিসের দ্বারা বা কি দিয়ে যাবে। এগুলো হচ্ছে কি দিয়ে যাবে বা কিসের দ্বারা যাবে। কিন্তু আমি তো এভাবে প্রশ্ন করতে পারি কিভাবে যাবে, সেটাই হচ্ছে দোয়াত্তে। দায়েগাকু মাদে দোয়াত্তে কিমাস্কা, ইউনিভার্সিটি পর্যন্ত কিভাবে যাবে। এটা হচ্ছে একটা প্রশ্নবোধক শব্দ, আর তেমন কিছু নয়। আরও কিছু প্রশ্ন করা শিখাচ্ছি, সেটা হচ্ছে দোরে। দোরে মানে কোনটা, করে সরে আরে পড়েছিলাম। করে মানে এটা, সরে মানে লিসেনারেরটা, আর আরে মানে দূরের কোনোটা। সেটাই যখন প্রশ্ন করব তখন কোনটা দিয়ে, তখন হচ্ছে দোরে ব্যবহৃত হবে। মনে রাখবেন এই ধরনের প্রশ্ন সবসময় 3-এর অধিক, 3টা বা 3-এর বেশি জিনিস যখন থাকে তখন এটাতে প্রশ্ন করতে হয়। 2টা থাকলে দোচিরা ব্যবহার করতে হয়, 2টা থাকলে দোচিরা, এটা আমরা আগেও পড়েছি। কিন্তু যখন 3টা বা তার বেশি থাকবে তখন আমরা দোরে দিয়ে প্রশ্ন করব কোনটা। আর দোনো পরে নাউন হবে, কোনো সোনো আনোর সঙ্গে যেমন নাউন থাকে, আমি লেসন 2-এ পড়িয়েছি সেরকম আপনার দোনোর পরে একটা নাউন থাকবে, কোন নাউনটা। এবং অবশ্যই দোরে দিয়ে আমি শুধু বস্তু বলবো, আর দোনো দিয়ে আমি বস্তু, ব্যক্তি, প্রাণী সবই বলতে পারবো। এক্সাম্পল হিসাবে মিরাসান নো খাসাওয়া দোরে দেস্কা, মিরাসানের ছাতা কোনটা। 3টা বা তার অধিক ছাতা যেখানে আছে সেটা দেখে আমি বলছি মিরাসানের ছাতা কোনটা। আনো আওইনো দেশ, ওই নীল রঙেরটা, নীলটা, ঠিক আছে। এটা এই নয়ের ব্যবহার আমরা আগেই বলেছি, যেখানে আমরা খাসা ব্যবহার করতে পারতাম কিন্তু নো ব্যবহার করে আমরা এই খাসাটাকে কি করছি, সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করছি। এরপর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সান্তোস্থান দোনো হিতো দেস্কা, সান্তোস্থান কোন ব্যক্তিটি, কোন ব্যক্তি। হ্যাঁ, অনেকগুলো মানুষ একসঙ্গে আছেন, তার মধ্যে থেকে সান্তোস্থান কোনজন সেটা জানার সময় এরকম প্রশ্ন করা হচ্ছে। আনো, এটা হবে আনো। সেগা থাকাকুতে, ওই উচ্চতা বেশি, এবং খামিগা খুরোহিত দেশ, কালো রঙের চুলের ব্যক্তিটি। তো দেখেন দোরে দিয়ে আমরা কি করব, দোরে দিয়ে আমরা বস্তু নিয়ে প্রশ্ন করব কোনটি, আর দোনো দিয়ে আমরা বস্তু অথবা ব্যক্তি যে কোনোটা নিয়ে প্রশ্ন করতে পারবো। কিন্তু আপনারা জানেন কোনো সোনো আনোর পর যেমন নাউন থাকে, দোনোর পর অবশ্যই নাউন থাকবে, আর দোরের দিয়ে শুধুমাত্র বস্তু কোনটা হিসাবে প্রশ্ন করা যায়, যেহেতু দোরে একটা ডাইরেক্ট নাউন। যা হোক না কেন, আর যখন দুটো জিনিস নিয়ে প্রশ্ন করব তখন আমরা দোচিরা ব্যবহার করব 2টার মধ্যে কোনটা হিসাবে। এই ছিল লেসন 16-এর গ্রামার।
আমি আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছি আজকে যে 14, 15, 16 এই 3টা লেসনে তে ফর্মের ব্যবহার দেখেছি, আরও সামনে আসবে তা না আসবে, কিন্তু এই 3টা লেসন ছিল ইন্ডিভিজুয়ালি একেবারে নির্দিষ্ট করে তে ফর্মের ব্যবহারগুলো দেখানো হয়েছে N5 যা যা আছে। আপনারা ভালো করে প্র্যাকটিস করুন এবং যেগুলো আমি শেখালাম এগুলো নিজের ভাষায় নোট করুন। কিসের পরে কী হবে ওইটা না, এটার অর্থ এটা দ্বারা কী বোঝায় এটাই আপনি যদি বুঝে থাকেন এবং পাশাপাশি বুক 2 এর রেনশু A B C বুঙ্কি এগুলো যদি আপনার ঠিক মতো করেন তাহলে গ্রামার নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।